নেটবিনসটা সবাই রান করা। বাসায় প্র্যাকটিস করতে পেরেছেন? নেটবিনস ডাউনলোড হয়ে গেল। আচ্ছা দেখেন, এটা একদম নেটবিনস ফ্রেশ নেটবিনস এরকম থাকে যখন নেটবিনস ইনস্টল করবেন। সো আমি একটা প্রজেক্ট, যেহেতু নতুন মেশিন, ওই পুরনো মেশিনটা ইয়েতে গেছে আর কি, রিপেয়ারিংয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বুঝলাম। কয়টা বাজতে পারে? হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, বিকাশে পাঠানোর দরকার নেই, আপনি নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু অফিসে আসার চেষ্টা করেন, 9টার মধ্যে অফিসে চলে আসার চেষ্টা করুন। ঠিক আছে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি লাস্ট ডেতে একটা ফোল্ডার করেছিলাম, কি নামে জানো? রেসপন্সিভ ওয়েব ডিজাইন ব্যাচ 01, এটাই আমরা নেটবিনসে অ্যাড করেছিলাম। নেটবিনসে প্রজেক্ট অ্যাড করার সিস্টেমটা ওই প্লাস বাটনের প্রেস, এটা কমপ্লিট ভার্সনটা আর কি এখানে দেওয়া আছে। আমরা যখন কাজ করছিলাম, এর আগের যে ভার্সনটা আমি দেখিয়েছিলাম না নেটবিনসের, ওইটা ছিল শুধু পিএসপি এইচটিএমএল এর জন্য। হ্যাঁ, সো এখানেও এইচটিএমএল আছে, এখানেও পিএসপি আছে। আমরা HTML5 নিয়ে কাজ করেছিলাম, তাই না? HTML5 এর অ্যাপ্লিকেশন, দেন নেক্সট অ্যাক্টিভেট করছে ফার্স্ট টাইমের জন্য যখন হয়, যে আপনি যখন নেটবিনস ইনস্টল করেছেন এবং HTML5 এর প্রজেক্ট ফার্স্ট টাইমের জন্য নিচ্ছেন, যদি ফার্স্ট টাইমের জন্য নেন, আপনারা যদি বাসায় প্র্যাকটিস করে থাকেন, এরকম কিছু একটা এসেছে, রাইট? আচ্ছা, এবার আমি ব্রাউজ করে আমার ফোল্ডারটা দেখিয়ে দিব। রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এই নামটাই কপি করে পেস্ট করে দিচ্ছি, ফিনিশ। এই দেখেন, প্রজেক্ট আকারে আমার রেসপন্সিভ ওয়েব ডিজাইন ব্যাচ 01 চলে আসছে। লেফট সাইডে প্রজেক্ট দেখাচ্ছে, রাইট সাইডে কোড দেখাচ্ছে। কোডগুলোকে একটু ছোট মনে হচ্ছে, তাই না? কোডের ফন্ট একটু বড় করে দিলে মনে হয় বেটার হয়। ফন্ট, এই ফন্ট সাইজ যদি আমি বড় করতে চাই, টুলসে যাব, টুলস থেকে অপশনস থেকে ফন্ট অ্যান্ড কালার্স, এই যে এখানে 13 পিক্সেল আছে না, মোনো স্পেস, আমরা এখান থেকে ওই বাংলা লেখার জন্য যেন কি ছিল মনে আছে?
এরিয়াল ন্যারো, এরিয়াল ইউনিকোড এমএস, ঠিক আছে এটা। আর আমি ফন্ট হিসেবে 24 পিক্সেল নিচ্ছি, ঠিক আছে। এবার লেখাগুলো বড় করেই আসবে, দেখাচ্ছে না? লেখাগুলো বড় করে দেখাচ্ছে, নাইস। আর আমি লাস্ট ডেতে যে কোডগুলো করেছিলাম হাফিজের পেন ড্রাইভ থেকে নিয়েছি। কোনটা ছিল? ডে 1 কি আনজিপ করা নেই? ডে 1 এর ভিতরে আমার দরকার শুধু কোডগুলো, এই যে কোড। ডে 2 এর মধ্যে এক্স্যাক্টলি ওই কোডগুলোই রাখছি, পরে আমরা আজকে যা শিখবো সেটা চলে আসবে। ডে 2 এর HTML ফাইলটা আমরা খুলে নিলাম, গতদিন যা শিখেছিলাম সেটার ভেতরে আছে, তাই না? লেআউট পর্যন্ত করতে শিখেছিলাম। তো আমরা আমাদের যে HTML ফাইলটা আছে এটাকে যদি রান করাই, ফায়ারফক্সে যাচ্ছে, এই অবস্থা ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের অবস্থা ছিল, এরকম একটা লেআউটের মতো আমরা দাঁড় করাতে পেরেছিলাম ফাইনালি কতদিনে। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় শিখব। এর মধ্যে অন্যতম হচ্ছে কন্টেন্ট, কিভাবে আমরা কন্টেন্ট প্লেস করতে পারি। কন্টেন্ট বলতে লেখা, টেক্সট,
টেক্সটগুলো অনেকভাবেই অনেক ওয়েবসাইটে দেখা যায়, সুন্দর করে প্যারাগ্রাফের ওপরে হেডার, কখনো কখনো টেক্সটগুলো বোল্ড করা, কখনো কখনো টেক্সট ইটালিক করা, কখনো আন্ডারলাইন করা, কখনো মার্ক করা, ডটেড লাইন, কার্সর নিলে হুবর আসে, রাইট? এবার টেক্সটের ভেতরে কি লিস্টিং দেখা যায়, অর্ডার্ড লিস্টিং, আনঅর্ডার্ড লিস্টিং, দেখেন না আপনারা? কখনো কখনো এক্সপোনেন্ট দেখা যায়, পাওয়ার, আবার কখনো বেস লাইনে দেখা যায়, কিছু কিছু টেক্সট বড় দেখা যায়, কিছু টেক্সট ছোট দেখা যায়, তাই না? ওয়েব পেজগুলোতে এই ধরনের কন্টেন্ট রিলেটেড বেশ কিছু ট্যাগ আছে, যেটা খুবই সহজ, একবার দেখলেই শেখা আর কি। কতদিন তো লেআউটটা আমরা করলাম HTML এর ট্যাগ দিয়ে, একটা টেকনিক অ্যাপ্লাই করে। আজকে আমরা ওই লেআউটের ওপরেই কিছু কন্টেন্ট লেখার চেষ্টা করব। আমি যদি আমার সাইট থেকে কন্টেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করি, লাইক আমাদের যে সাইটটা আছে talhatraining.com, সাইডেরই কিছু টেক্সট আমি কপি করব আর কি, কপি করে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি মনে করেন আমার আইটি ট্রেনিংয়ের এই ব্লকটা নেই, এটাকে বলা হয় হেডার। হেডার তৈরি করার জন্য বেশ কিছু ট্যাগ আছে, 6টা ট্যাগ আছে, ঠিক আছে? প্যারাগ্রাফ তৈরি করার জন্য পি নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আগে আমরা হেডার তৈরি করতে শিখি। হেডার, মনে করেন আমাদের যে কন্টেন্টটা আছে আমাদের ওয়েব পেজে গিয়ে এই যে এরিয়াটা, এটাকে আমরা কন্টেন্ট বলছি, ঠিক আছে? কন্টেন্ট লেখা আছে না, এই মাঝের জায়গাটুকুকে আমি কন্টেন্ট বলছি। সো কন্টেন্টের মধ্যে আমরা যদি লেখা শুরু করি কোনো কিছু, এই কন্টেন্টের এটাকে রিমুভ করে দিয়ে আমি কন্টেন্ট লেখা শুরু করছি এভাবে। হেডার 1 আমি যদি বলি আইটি ট্রেনিং, ছয়টা হেডার আছে, ঠিক আছে? 2, 3, 4, 5, 6, প্রত্যেকের H1 না, কিন্তু প্রত্যেকে লাইক 2, 3, 4, 5, 6। হেডারটা কয়টা আছে? হেডার 1, হেডার 2, হেডার 3, হেডার 4, 5 and 6। প্যারাগ্রাফের ওপরে বোল্ড যে লেখাটা থাকে সেগুলোকে আমরা হেডার বলে থাকি। তো আমরা যদি আমাদের ওয়েব পেজে যাই এবং এটা লোড দেই, সেক্ষেত্রে দেখেন মাঝামাঝি কন্টেন্টের মাঝামাঝি এরিয়াতে 6টা হেডার তৈরি হয়েছে। H1টা সবচেয়ে বড় আর H6টা সবচেয়ে ছোট। তো স্ট্যান্ডার্ড হেডার হিসেবে ইউজ করা হয়ে থাকে H3কে, এইটাকে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড হেডার হিসেবে ইউজ করা হয় কাকে? H3কে। তার মানে এই সাইটটাতে যে হেডারগুলো ইউজ করা হয়েছে সেগুলো সব কি H3 হেডার। আচ্ছা, তো বাট H1 থেকে H6 পর্যন্ত যে হেডার আছে সেগুলো কিন্তু আমরা জেনে রাখলাম, রাইট? আচ্ছা, এটা কিন্তু ভুলে যাব না। বাট CSS এর মাধ্যমে আমি একটা হেডার লাইক H1কে এর চেয়েও বড় বা আমার ইচ্ছে মতো সাইজের, ইচ্ছে মতো ডিজাইন করতে পারি। H6কে প্রয়োজনে H1 এর চেয়েও বড়, তার চেয়েও ডিফারেন্ট কিছু একটা করতে পারি। তার মানে CSS এর মাধ্যমে একটা HTML ট্যাগের পুরো কন্ট্রোল নেওয়া যায় না। HTML তো ট্যাগই, তার একটা আউটপুট নির্ধারণ করা আছে, বাট CSS এর মাধ্যমে ওই HTML ট্যাগের চেহারাই পুরোপুরি চেঞ্জ করে নেওয়া যায়, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বুঝলাম, হ্যাঁ আছি, আমি আছি। আপনারা কয়টার দিকে আসবেন? 7টা থেকে 7:30, ঠিক আছে, চলে আসুন।
ঠিক আছে, তাহলে চলে আসি। ওকে ওকে। সো প্যারা তৈরি করার জন্য পি ট্যাগ। তো আমরা প্যারাগ্রাফ তৈরি করতে চাচ্ছি। এখন এই টেক্সটগুলোকে যদি আমি কপি করে নিয়ে আসি, টেক্সটগুলোকে আমি কপি করেছি, আবার আমি লাইক কপি করেছি, মানে দুইবার পেস্ট করলাম আমার যাতে প্যারাগ্রাফের টেক্সটগুলো একটু বেশি দেখায়। মানে একই টেক্সট, এটাকে একটু কম টেক্সট, তো আমি প্যারা একটু বড় করার জন্য দুইবার করে পেস্ট করেছি। হ্যাঁ না, এটা একটু বড় সড়ো টেক্সট মানে বেশি করার জন্য, এটা এমন কিছু না, আমরা টেক্সট দেখেছি। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যখন লেখা শুরু করেছি, লেখা তো শুরু হওয়ার কথা ছিল ওপর থেকে, তাই না? লেখাটা শুরু হচ্ছে কোথা থেকে? মাঝখান থেকে। উপরে নেওয়ারও উপায় আছে, আমরা উপরে নেওয়ার ব্যবস্থা করি, ঠিক আছে? আমরা এটাকে উপরে নেওয়ার ব্যবস্থা করি, টেক্সট উপর থেকে লেখা শুরু হবে। সেটা যদি করতে চাই, ওই পার্টিকুলার টিডি, একটু খেয়াল করেন কন্টেন্ট যে টিডিটা আছে, এই টিডিটার মধ্যে আমি বলছি ভি অ্যালাইন, হলো হচ্ছে কি টপ, ভি অ্যালাইন। অ্যালাইন কতদিন শিখেছিলাম না? অ্যালাইন সেন্টার মাঝে চলে আসছিল। আজকে আমরা অ্যালাইন শিখছি ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল হচ্ছে কলাম বরাবর, উপরে নিচে, এটাকে ভার্টিক্যাল বলা হয়ে থাকে। আর এটাকে বলা হয় কি এক্স বরাবর, এটাকে হরিজন্টাল বলা হয়ে থাকে। সো ভার্টিক্যাল অ্যালাইন আমি টপ বলেছি। এটা সেভ করার পর যদি আমরা এটাকে লোড করি, দেখেন তো উপর থেকে লেখা দেখাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি আরও একটা প্যারাগ্রাফ নেই এবং আরও একটা হেডার নেই। আমাদের যে আরেকটা প্যারাগ্রাফ আছে লাইক কর্পোরেট ট্রেনিং, কর্পোরেট ট্রেনিংটাকে আমি নিয়ে যাচ্ছি, H3 বলছি কর্পোরেট ট্রেনিং। পি ট্যাগের মধ্যে কর্পোরেট ট্রেনিং এর যে টেক্সটগুলো আছে, এই কোডগুলো আমি কপি করছি। কপি করে আমি প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমার হাতে এখন কয়টা প্যারাগ্রাফ আছে? দুইটা প্যারাগ্রাফ আছে, এবং দুইটা প্যারাগ্রাফের উপরে দুইটা হেডার আছে, তাই না? দুইটা প্যারাগ্রাফ আছে এবং দুইটা প্যারাগ্রাফের উপরে দুইটা হেডার আছে। হেডারগুলো কিন্তু H3-তে আছে, আর প্যারাগ্রাফটা হচ্ছে পি দিয়ে। একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখাগুলো একটা জিনিস দেখেন না, এটা যদি আমি বর্ডার ধরি, এটাও যদি রাইট সাইড বর্ডার হয়, বর্ডার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে না? একটা নির্দিষ্ট দূরত্বে আছে। আবার লেখাগুলো সমানভাবে শেষও হয়েছে, খেয়াল করেছেন? লেখাগুলো সমানভাবে শেষ হয়েছে। তো এটাকে নর্মালি আমরা বলে থাকি জাস্টিফাই। বাট লেখাগুলো যদি আমরা এই যে বর্ডারের সঙ্গে লেগে আছে না, বর্ডারের সঙ্গে লেগে আছে, এলোমেলোভাবে শেষ হয়েছে, এটা থেকে যদি একটু স্ট্যান্ডার্ড অবস্থায় নিয়ে আসতে চাই, টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে যার মাধ্যমে বর্ডারের কাছ থেকে টেক্সটগুলোকে সরিয়ে দেওয়া যায়, এটাকে বলা হয় সেল প্যাডিং। সেল প্যাডিং। আমি যদি আমাদের যে টেবিলটা আছে, টেবিলের ট্যাগ কিন্তু একটা, বাকি সবগুলো কি টিআর আর টিডি। সো এই টেবিল ট্যাগের ভেতরে যদি একটা অ্যাট্রিবিউট দেই, সেটা হচ্ছে ঠিক আছে, একটু জিনিস দেখেন, সেল প্যাডিং আমি কত বললাম? সেল প্যাডিং 10 পিক্সেল। এটা বলাতে যা হয়েছে, আমরা প্রত্যেকটা সেলের মধ্যেই এই লেখাগুলো কিন্তু বর্ডারের সঙ্গে ছিল না? এই লেখাগুলো বর্ডারের সঙ্গে ছিল, এখানকার লেখাগুলো বর্ডারের সঙ্গে ছিল, বাট একটা দূরত্ব তৈরি হয়েছে না এদের মধ্যে? হ্যাঁ, বর্ডার থেকে, এবং এটা একদম ইভেন, একদম সমানভাবে শুরু হয়েছে। এটা বুঝবো স্যার, এই 10 পিক্সেল
এটা স্ট্যান্ডার্ড মাপ। 1 পিক্সেল আমরা গতদিন বলেছিলাম কিনা জানি না, 1 পিক্সেলটা কত, একটা সেন্টিমিটারে 37 ভাগের 1 ভাগ, মানে 1 সেন্টিমিটার ইকুয়াল 37 পিক্সেল ইকুয়াল 1 সেন্টিমিটার, অথবা 1 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি 37 পিক্সেল। আচ্ছা, তো এটা গেল এক, যে বর্ডার থেকে নির্দিষ্ট দূরত্বে শুরু হচ্ছে, শেষটাও কিন্তু ঠিক তাই হচ্ছে। এখন যদি আমি সমানভাবে শেষ করতে চাই, এখানে একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, প্যারাগ্রাফের মধ্যে একটা অ্যাট্রিবিউট আমি ইউজ করব। প্যারাগ্রাফের অ্যাট্রিবিউটটা আমি বলছি অ্যালাইন জাস্টিফাই, ঠিক আছে, অ্যালাইনটা আমি বলছি জাস্টিফাই। তাহলে ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে, ফার্স্ট প্যারাগ্রাফে লেখাটা দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, এলোমেলো ছিল না, এখন কি হয়ে গেছে, সমানভাবে শুরু হয়েছে, সমানভাবে শেষও হচ্ছে। এখন এটা জাস্টিফাইড। সেকেন্ড প্যারাগ্রাফটা যদি এরকম করতে চাই, আমরা কি করব, এর অ্যালাইনটা কি করে দিব, এর অ্যালাইনটাকেও আমি জাস্টিফাই করব। তার মানে আমাকে বারবার যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফেই কিন্তু অ্যালাইন আমাকে জাস্টিফাই করতে হবে। এটা কিন্তু HTML এর লিমিটেশন বলে এটাকে। বাট যদি আমি CSS জানতাম, বা CSS যখন আমরা শিখবো, এই কাজগুলো এক জায়গায় লিখে দিলে সব জায়গায় অটো অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, একে বলছি কি CSS। তো CSS আমি যখন প্যারাগ্রাফের নামে কোনো একটা ক্লাস লিখবো, প্যারাগ্রাফের মধ্যে বলে দিবে অ্যালাইন জাস্টিফাই, যত প্যারাগ্রাফ আসবে সব প্যারাগ্রাফের অটোমেটিক সে জাস্টিফাই করে ফেলবে। ডিফল্ট প্যারাগ্রাফের টেক্সটগুলো জাস্টিফাই থাকে না, ঠিক আছে, বাট এই জন্য আমাকে নতুন করে অ্যাট্রিবিউট দিয়ে জাস্টিফাই করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা পরবর্তী যেটা, যে কিভাবে একটা টেক্সটকে বোল্ড করা যায়। বোল্ড বলতে কি, একটু মোটা করে দেখাবে, যে বোল্ড আছে না, ওয়ার্ডে বোল্ড করা যায়, ইমেল করতে গেলেও বোল্ড করা যায়, বি লেখা থাকে, সিলেক্ট করে বি প্রেস করলেই তো বোল্ড হয়ে যায়, তাই না। বাট আমাদের ওয়েব পেজেতে সে ধরনের অপশন থাকা যাবে না, আমাদের যা করতে হবে কোড করে করতে হবে। তো সেটা যদি আমরা করতে চাই, যেমন যদি বোল্ড করতে যাই, HTML5 এ দুইটা ট্যাগ আছে বোল্ড করার জন্য। সো দুইটা ট্যাগের মধ্যে ফার্স্টেরটা আমি বলছি বি ট্যাগ। আমি যদি বলি তাহলা ট্রেনিং ইজ বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই কথাটুকুকে যদি আমি বি ট্যাগের মধ্যে নিতে চাই, লাইক বি ট্যাগ, বি শুরু করেছি এবং বি শেষটা যেখানে করব, বি শেষটা করেছি আমি এই প্রোভাইডারের কাছে গিয়ে। তার মানে বি এর ভেতরে যতটুকু অংশের লেখা আছে, ওই অংশের লেখাটুকুই কিন্তু গাঢ় হয়ে গেল, তাই না, বোল্ড হয়ে গেল, সেটা বোঝা গেল। বি এর যতটুকু অংশ গাঢ় আছে সেই অংশটা কিন্তু বোল্ড হয়ে গেল। আচ্ছা, এবার আরো একটা ট্যাগ আছে কিভাবে বোল্ড করা যায়। আমরা অ্যাকচুয়ালি এখানে তেমন তো কোনো লজিক নেই যে আমার আরো কেমন করে বোঝাতে হবে যে বি ট্যাগ দিলে এটা হচ্ছে সেটা হচ্ছে। আমরা জাস্ট আউটপুট দেখতেই পাচ্ছি, যতটুকু অংশের টেক্সট বি এর মধ্যে থাকবে ততটুকুই কি দেখাবে, বোল্ড দেখাবে। সো আমি দেখাচ্ছি তাহলা ট্রেনিং প্রোভাইড কর্পোরেট ট্রেনিং, এই কথাটুকুকে যদি আমি বলি যে বোল্ড করে দেখাবো, HTML এর দ্বিতীয় আরেকটা ট্যাগ আছে, সেটা দিয়েও বোল্ড করা যায়, স্ট্রং, STR লিখলেই চলে আসে স্ট্রং। তারপর আমি এটাকে ক্লোজ করলে অটোমেটিক তার ক্লোজিং ট্যাগও চলে আসে। আমি এন্টার প্রেস করে এই অংশটাকে কেটে Ctrl+X দিয়ে কেটে আমি যতটুকু অংশ কি করছি, বোল্ড করতে চাচ্ছি, ততটুকু অংশকে আমি দিয়ে দিচ্ছি কি স্ট্রং, তাই না। স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিলেই ওই অংশটুকু কিন্তু বোল্ড করে দেখাচ্ছে। দুজনের আউটপুটে তেমন কোনো পার্থক্য আছে নেই। অ্যাকচুয়ালি একটা 4 থেকে মাইগ্রেট হয়ে এসেছে আর একটা 5 এর। তো 5 এর না, দুইটাই অ্যাকচুয়ালি 4 থেকে মাইগ্রেট করে এসেছে। 5 এর নিজস্ব কোনো বোল্ড ট্যাগ নেই, বাট বোল্ড ট্যাগ বি ট্যাগটা ভার্সন 2 থেকে চলে আসে, HTML এর ভার্সন 2 থেকে। আর এই ট্যাগটা বাদ না দেওয়ার পেছনে কারণ আছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বি ট্যাগটার একটা নিজস্ব অ্যাকচুয়ালি একটা নিজস্ব এরিয়া আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে একটা বিষয় আছে, যে কিছু কিছু সার্চ ইঞ্জিন বোল্ড ট্যাগের টেক্সটগুলোকে প্রায়োরিটি দেয়। আর এখনকার দিনে ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিনগুলো স্ট্রং ট্যাগটাকেই প্রায়োরিটি দিচ্ছে। সো আমরা যখন প্র্যাকটিস করব, স্ট্রং নিয়ে প্র্যাকটিস করব। আমরা যখন সাইট বানাবো, যদি কোনো টেক্সটকে বোল্ড করতে বলা হয়, আপনি ইউজ করবেন কি
স্ট্রং ট্যাগ। আগের দিন ইউজ করা হতো কি বি ট্যাগ, এখন ওই কারণেই কিন্তু বি ট্যাগটা রেখে দেওয়া হয়েছে পুরনো, একদম অনেক পুরনো ব্রাউজারগুলোকে সাপোর্ট করানোর জন্য। অনেক নতুন ব্রাউজার আছে যেগুলো হয়তো বি ট্যাগ সাপোর্ট করবে না, মানে অনেক পুরনো ব্রাউজার আছে যেগুলো অ্যাকচুয়ালি স্ট্রং ট্যাগ সাপোর্ট করে না, যদি উল্টাভাবে আমি বলি। আর বি ট্যাগ এখনও সব ব্রাউজারই সাপোর্ট করে। এখন বলতে পারেন যে এরকম ব্রাউজারও কি আছে? হতেই পারে, যেহেতু ওয়েবসাইট এর বয়স কিন্তু 30 বছর, মানে 30 বছর বললে ভুল হবে, 21 বছর। 1994 সালে ফার্স্ট ওয়েবসাইট আসে। 21 বছর না, 21 বছর হয়েছে। এখন ওই সময়কার ব্রাউজারগুলো ছিল খুবই কিন্তু লোয়ার ভার্সনের, মাত্রই ব্রাউজারের বয়স হয়েছে আর কি। সো ওই সময়কার যে মেশিনগুলো আছে এবং ওখান থেকে যদি সাইটগুলো ভিজিট করতে চাওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই নতুন ট্যাগগুলো সেখানে সাপোর্ট করবে না, এই পুরনো ট্যাগগুলোই সেখানে কিন্তু সাপোর্ট করবে, যদিও এই সংখ্যা অনেক কম আর কি। যে একটা ওয়েস মনে করেন অপারেটিং সিস্টেম এক্সপি দেওয়া হয়েছে, এক্সপি তো উঠে গেছে অনেক আগে, বাট এক্সপি দিয়ে চালানো কম্পিউটারের সংখ্যা কিন্তু এখনও অভাব নেই। এন্ড ইউজার, বিশেষ করে যারা কম্পিউটার সম্পর্কে ধারণা কম রাখে, তারা এখনও কি এক্সপি হয়তো ইউজ করছেন, বোঝা যাচ্ছে? আচ্ছা, যদিও উইন্ডোজ 98 এখন চোখে পড়ে না, বাট এক্সপি কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে এখনও চোখে পড়ে। আচ্ছা, তো দুইটা ট্যাগ আমরা দেখলাম, বোল্ড আর স্ট্রং। আমরা অলরেডি কিন্তু 6টা হেডার ট্যাগ, একটা প্যারাগ্রাফ ট্যাগ আর 2টা বোল্ড ট্যাগ আমরা দেখেছি। এবার কিভাবে ইটালিক করা যায়, আমরা আমাদের টেক্সটগুলোকে কিভাবে ইটালিক ফরম্যাটে নিতে পারি। তো মনে করেন আমি এই কথাটুকুকে মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, ঠিক আছে, মাইক্রোসফট অ্যাপ্লিকেশন অ্যান্ড মোর কোর্সেস ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপ অফ 10 or more, এই টাইপের যদি এই টেক্সটগুলোকে যদি আমি ইটালিক ফরম্যাটে নিতে চাই, যতটুকু অংশকে আমরা ইটালিক ফরম্যাটে নিতে চাইবো সেই অংশটুকুকে আমরা আই ট্যাগ, আই মানে কি ইটালিক, আই ট্যাগের মধ্যে যদি তাকে আমি রেখে দেই, এই যে মোরের শেষ পর্যন্ত আই ট্যাগ, একটা হচ্ছে আয়ের ওপেনিং, আরেকটা কি আয়ের ক্লোজিং। আমি আই ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, এটা চলে আসছে না ইটালিক ফরম্যাটে, বোঝা যাচ্ছে যে এটা ইটালিক মোডে চলে আসছে। আরও একটা ইটালিক ট্যাগ আছে, সেটা যদি আমরা সেকেন্ড প্যারাগ্রাফে অ্যাপ্লাই করুন, ইভেন সেকেন্ড প্যারাগ্রাফে পুরোটাকেই আমি ইটালিকে নিব। তো সেকেন্ড প্যারাগ্রাফ যেখানে শুরু হয়েছে সেখান থেকে যদি আমি লিখি ইএম, এবং এটা আমি শেষ করে নিচ্ছি, ইএম ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি, পুরোটাই কিন্তু ইটালিক ফরম্যাটে গেছে। এখানেও কিন্তু ওই আই আর ইএম এর মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যখন প্র্যাকটিস করব ইএম ট্যাগটা দিয়ে, মানে আমরা যখন কাজ করব, কোনো একটা প্রজেক্টের কাজ করব, আমরা তখন ইএম ট্যাগটা ইউজ করব। আচ্ছা, আমাদের সাথে সাথে কয়জন প্র্যাকটিস করতে পেরেছেন? আপনি করেছেন? আচ্ছা, আপনি করেছেন? 5 জন আপনি করেছেন? আপনি করতে পারেন নাই? হ্যাঁ, এটা একটু করে ফেলেন, আমি কি কোড খুলে রাখবো? আচ্ছা,
আচ্ছা, আমি একটু টানা আলোচনা করি কিছুক্ষণ, আপনারা দেখেন। আমি হয়তো 4:45 পর্যন্ত একটা টানা আলোচনা করব। আমার একটা ছোটো মিটিং আছে আবার বেসিসে 5টাতে, সো এটা মিট করতে হবে এনিহাউ। সো আজকের ক্লাসটা আমার আলোচনা অতটুকু থাকবে, বাট বাকি সময়টুকু আপনাদের প্র্যাকটিসে দিয়ে দেবো। যে যে কাজগুলো আমরা এখান থেকে শিখবো, ওই কাজগুলো আবার আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এখানে ল্যাপটপ থাকবে, দেখে দেখে প্র্যাকটিস করবেন। সো আমি একটু রিভিউ করে নিই যে আজকে এখন পর্যন্ত শিখেছি হেডার ট্যাগ 6টা, স্ট্যান্ডার্ড কোনটা H3, প্যারাগ্রাফ তৈরি করার জন্য পি ট্যাগ, বোল্ড করার জন্য বি আর স্ট্রং, আর হচ্ছে ইটালিক করার জন্য আই বা EM। হ্যাঁ মিনহাজ, না 1 নাম্বার লিফটের 1-এ আপনি অ্যাকচুয়ালি সিঁড়ি দিয়ে উঠে চলে আসেন। তো এই হলো এখন পর্যন্ত শেখা। আমরা আন্ডারলাইন, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, যে আমি যখন কোনো কিছু জোর দিয়ে বলতে চাই কি করি, আন্ডারলাইন করি। হ্যাঁ, কথাটা যখন জোর দিয়ে বলি একটু প্রেশার দিয়ে বলা হয়, আর যদি কোনো ইম্পর্টেন্ট কথা কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে রাখতে চাই সেটা আন্ডারলাইন করে দেওয়া হয় বা মার্ক করা হয়। সো আগের দিনে আন্ডারলাইন করা হতো, এখনকার দিনে মার্ক করা হয়। দুইটা ট্যাগে এখন HTML5-এ আছে। সো আমরা দুইটা ট্যাগই শিখছি, আন্ডারলাইন কীভাবে করতে হয় বা মার্ক কীভাবে করতে হয়। মনে করেন আমি এই কথাটা মাইক্রোসফট অ্যাপ্লিকেশন অ্যান্ড মোর কোর্সেস, এই অংশটুকু আমি আন্ডারলাইন করতে চাচ্ছি। তার মানে ওই কথাটুকুকে আমি ফার্স্ট প্যারাগ্রাফের ওই অংশটুকুকে যদি মাইক্রোসফট অ্যাপ্লিকেশন অ্যান্ড মোর কোর্সেস এই কথাটুকুকে আমি যদি ইউ ট্যাগের মধ্যে রেখে দেই, একটু দেখেন এই অংশটুকু কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। আমরা কি চাইলে একে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো? পারবো। গুড। এখন আমি যদি এই কথাটুকুকে যে focusing on the people development is highly required to bring the unlimited ultimate excellence and output of any organization, এই কথাটুকুকে যদি আমি ফোকাস করতে চাই, যে এটা আমাদের ওয়েবসাইটের এই পেজে আসার সাথে সাথে যেন তার চোখে পড়ে, এটাকে বলা হয় মার্ক করা। এরকম আমরা যদি কোনো একটা পেজের কোনো একটা অংশকে মার্ক করতে চাই, আমরা মার্কার পেন কিনে নিয়ে যাই না? কি কালারের হয় ওটা, চোখে যেন গ্লেজ দেয় এরকম একটা কালার, একদম লাইট গ্রিন কালার, তাই না? লাইট গ্রিন কালারের একটা আছে, ইয়েলো কালারটাও অনেক সময় চোখে আসে মার্ক করার জন্য। সো বাই ডিফল্ট HTML এর একটা ট্যাগই আছে, HTML5 এর ট্যাগ আছে, এটা অ্যাকচুয়ালি নতুন ট্যাগ MARK নামে, মার্কের মধ্যে যে অংশটুকু থাকবে এখন কি একটু খেয়াল করেন তো, এই পেজে আসার সাথে সাথে কোন লাইনটা আপনার চোখে আসছে? মার্ক করা লাইনটা আপনার চোখে আসছে। সো মার্ক ট্যাগের মাধ্যমে আমরা মার্ক করতে পারছি। একটু টুকে রাখবেন, হ্যাঁ, একটু করে টুকে রাখবেন যাতে পরবর্তীতে প্র্যাকটিস করতে সহজ হয়। নাও আমরা আরও কিছু ছোট ট্যাগের ইউজ করছি। ছোট ট্যাগগুলোর মধ্যে আমি যদি বলি যে ইন্টারেস্টিং একটা ট্যাগ আছে, যে কার্সর এখানে নিলে টুল টিপ আকারে এর অ্যাব্রিভিয়েশন দেখাবে, ওয়ার্ডেও করা যায়, আর ওয়েবসাইটগুলোতেও আমরা দেখে থাকি। এরকে আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ বা ABBR ট্যাগ বলে থাকি। HTML-এ ABBR ট্যাগটা আছে, অ্যাব্রিভিয়েশন ট্যাগ। তো আমরা যদি ওই ট্যাগটা নিয়ে আগাই, কোথায় গেল CMS, তো আমরা এটাকে ABBR ট্যাগের মধ্যে রাখলাম। CMS শুধু ABBR ট্যাগে রাখলেই কিন্তু অ্যাব্রিভিয়েশনটা হয়ে যাবে না,
অ্যাব্রিভিয়েশনটা আমাদের বলে দিতে হবে। অ্যাব্রিভিয়েশনটা বলে দেওয়ার জন্য এখানে রাখতে হবে এরকম টাইটেল। টাইটেলটার মধ্যে আমাদের এর অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দিতে হবে। সিএমএস, সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ডটেড লাইন চলে আসছে না? একটা ডটেড লাইন চলে আসে। আমি যখন কার্সরটা নিচ্ছি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টিপ আকারে আসে। পানিটা নিয়ে আসলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ডিসপ্লে করছে। সো কোনো কিছুর অ্যাব্রিভিয়েশনের জন্য এই একটাই ট্যাগ এবিবিআর, যার অ্যাট্রিবিউটের নাম কি টাইটেল, টাইটেলে আমরা বলে দিব তার অ্যাব্রিভিয়েশনটা কি। সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা যদি না লিখে আমার নাম লিখতাম তাহলে সিএমএস এর উপরে কার্সর রাখলে আমার নামটাই দেখাতো। তার মানে টাইটেলে আমি যা লিখবো সেটাই টুল টিপ আকারে দেখাবে। আচ্ছা, কখনো কখনো দেখবেন যেন একই প্যারাগ্রাফের কিছু ওয়ার্ড অথবা একটা লাইন অথবা একাধিক লাইন কি একটু বড় ফোকাস করার জন্য, কখনো কখনো কি ছোট, তাই না? চোখে যেন পড়ে বা আপনি হাইড করতে চাচ্ছেন, তাই না? সো ওই যে বলে না যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আসল বিষয়গুলোই লেখা থাকে কি খুব ছোট অক্ষরে, অন্য বিষয়গুলোই লেখা থাকে নর্মাল বা বড় অক্ষরে। সো সেটা যদি আমরা করতে চাই বা বড় বা ছোট করতে চাই, সেক্ষেত্রে এইচটিএমএল এর ট্যাগ আছে বিগ আর স্মল। সো আমি যদি বিগ ট্যাগটা ইউজ করি, বলতে পারি যে এই অংশটুকু বা জাস্ট সিএমএস কথাটুকুকে, সেকেন্ড যে সিএমএস কথাটুকু, এটাকে যদি বিগ করি কত বড় হয় একটু দেখেন। সিএমএস কথাটুকুকেই আমি যদি একটা ট্যাগ আছে বিগ, অন্যান্য লেখাগুলোর চাইতে কি একটু বড় হয়েছে? আবার বিগ বলছি, তার মানে কি আরো বড় হবে? হয়েছে? আবার বিগ বললে আরো বড় হয়ে যাবে, আবার বিগ বললে আরো বড় হবে। যত বড় চান ঠিক তত বড়ই করা যাবে, শুধু বিগের পরে বিগ আমাকে লিখে যেতে হবে। আচ্ছা, এটা তো গেল এইচটিএমএল, বাট এর লিমিটেশনটাই এটা। আমি যদি সিএসএস দিয়ে করতে চাইতাম তখন আর আমাকে বারবার বিগ লিখতে হতো না। আমি যদি সিএসএস ইউজ করতাম আমি একবারেই কি 900 পিক্সেল করে দিতে পারতাম। একটা পেজে একটা ক্যারেক্টারই দেখা যাবে, একটা ওয়ার্ডই দেখা যাবে। বোঝা যাচ্ছে? পসিবল। পাশের ওয়ার্ডটাকে আমরা একটু ছোট করি, স্মল। মাইক্রোসফট অ্যাপ্লিকেশন, এটাকে যদি আমরা নেই স্মল ট্যাগের মধ্যে রাখি, স্মলটা তো শেষ হয় নাই, ক্লোজ হয় নাই, ক্লোজ করে দেই। একটু খেয়াল করেন এই মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটা অনেক ছোট দেখা যাচ্ছে না? আরো স্মল বললে একদম খুদে দেখা যাবে আর কি। সো আমি চাইলে অনেক বড় করতে পারি টেক্সটগুলোকে, আমি চাইলে অনেক ছোট করতে পারি টেক্সটগুলোকে। আচ্ছা, এখন
কিছু এক্সপোনেনশিয়াল ইউজ দেখে, যে মনে করেন আমি বলছি এ, অথবা আজকে তারিখ কত, 5th। নর্মালি কোনো কিছু লিখতে গেলে একটা ট্যাগ দিতে হয় স্প্যান। HTML এ কোনো টেক্সট কোনো ট্যাগের বাইরে লেখা উচিত না। আমি কোনো সিম্পল টেক্সট লিখছি যেটার উপরে কোনো কিছুই অ্যাপ্লাই হবে না, যা দেখতে তেমনই দেখাবে, যা লিখছি সেভাবেই দেখাবে, তারপরেও একটা ট্যাগ ইউজ করতে হবে। এটা এই ধরনের ট্যাগগুলোর মধ্যে আছে স্প্যান। এর কোনো স্পেশাল কিছু স্পেশালিটি বলতে তেমন কিছু নেই, যে আপনি জাস্ট শুধু লিখবেন, ওই লেখাটা স্প্যানের মধ্যে রাখেন, যাতে পরবর্তীতে এর উপরে আপনি কন্ট্রোল নিতে পারেন CSS এর মাধ্যমে। যদি কোনো কিছুর মধ্যে না থাকে আপনার কিন্তু কন্ট্রোলে নেওয়া যাবে না। কোনো একটা ট্যাগের উপরে মধ্যে থাকলেই সেই টেক্সটগুলোর উপরে আপনার একটা কন্ট্রোল থাকবে। সো এই ধরনের দুইটা ট্যাগ আছে, স্প্যান আর লেভেল, রাইট? লেভেল আর স্প্যান। তো স্প্যানটা দেখছি আমি বলছি এরকম, 5th of May। সো TH-টা উপরে দেখাক, SUB নামে একটা ট্যাগ আছে। সাব নিচে চলে আসে, SUB-টা সাব, SUP সুপার। সুপারটা দেখি, TH-টা তো উপরেই থাকে, নিচে থাকে না তো, উপরে থাকে, তাই না? তাহলে উপরে দেওয়ার জন্য SUP সুপার ট্যাগ বলা হয়ে থাকে, আর নিচে দেখানোর জন্য থাকে SUB। তো আমরা যদি আরেকটা স্প্যান নেই, এবং এর মধ্যে আমি যদি বলি এই যে log 10 যার বেজে 2 থাকবে, বেজে, তাহলে SUB সাব। আউটপুট কি দেখছি, log 10 তার বেজে কি আছে 2। আচ্ছা, উপরে দেখাতে হলে SUP আর নিচে দেখাতে হলে SUB, বাট স্প্যান দুইটা নিচে নিচে লাইন হলো, লেখাগুলো কিন্তু একসঙ্গে দেখাচ্ছে। খেয়াল করেছেন? তার মানে তার কোনো স্পেশালিটি নেই, স্পেশাল বিহেভিয়ার নেই। আমি যদি নিচের লাইনে লাইন ব্রেক করাতে চাই, HTML এর একটা ট্যাগ আছে BR, এটাকে লাইন ব্রেক ট্যাগ আমরা বলে থাকি। তো চেক করেন লাইনগুলো ব্রেক করেছে, খেয়াল করেছেন? তারপর লাইনগুলো ব্রেক হয়ে, বা লাইনটা ব্রেক হয়ে নিচে চলে এসেছে। log 10 তার বেজে কি আছে 2, আর উপরে কি আছে 5th of May। আচ্ছা, এবার এই দুজনের মধ্যে যদি আমি একটা লাইন টানতে চাই, হরিজন্টাল একটা লাইন হবে। সো হরিজন্টাল লাইনের জন্য HTML এর সিমিলার একটা ট্যাগ আছে HR ক্লোজিং। BR দিয়ে লাইন ব্রেক, আর HR দিয়ে হরিজন্টাল লাইন। তো হরিজন্টাল লাইন তৈরি করার জন্য দেখেন মাঝখান দিয়ে একটা হরিজন্টাল লাইন তৈরি করলাম আমরা, আর এই হরিজন্টাল লাইনটা তৈরি হলো HR ট্যাগের মাধ্যমে। তো আমি আবারও রিপিট করছি যে আমি কিছুক্ষণ প্র্যাকটিস টাইম দিয়েছিলাম, এরপরে বেশ কিছু ট্যাগ আলোচনা করেছি। এর মধ্যে প্রথমেই দেখিয়েছি ইউ কিভাবে আন্ডারলাইন করা যায় ইউ ট্যাগের মাধ্যমে। মার্ক করার জন্য মার্ক ট্যাগটা ইউজ করেছি, তাই না? অ্যাব্রিভিয়েশনটার আগেই দেখেছিলাম না, এখন দেখলাম অ্যাব্রিভিয়েশনটা। তারপরে কিভাবে বড় করা যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে পাওয়ার দেওয়া যায়, কিভাবে বেজে নেওয়া যায়, এই ট্যাগগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। তার মানে দেখতে দেখতে আমরা HTML এর আজকে হেডারের 6টা ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ডের 2টা ট্যাগ, হ্যাঁ, ইটালিক করার 2টা ট্যাগ, বিগ স্মল, অ্যাব্রিভিয়েশনের জন্য ABBR, আন্ডারলাইনের জন্য ইউ, রাইট, মার্ক করার জন্য মার্ক, এরপরে কি পাওয়ারের জন্য SUP, বেজের জন্য SUB, BR লাইন ব্রেকের জন্য, আর লাইন তৈরি করার জন্য HR। মানে 20টা ট্যাগ আমরা দেখে নিলাম, রাইট? আচ্ছা, তো এখন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে আমি বুঝি না, এই অংশটা বুঝি নাই, বাট আমি বুঝেছি, হয়তো প্র্যাকটিস করলে পারবো। এই অবস্থায় থাকার কথা, কারণ HTML এরকম বিষয় না যে বোঝা যাচ্ছে না, লজিক্যাল কোনো কিছু এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। এরকম হচ্ছে যে আমি হয়তো মিস করেছি দেখতে গিয়ে, বা লিখতে পারি নাই, এতটুকুই দেখলে এটা পেরে যাবো, বাট এই কারণেই কিন্তু ভিডিওটা দেয়া হচ্ছে, তাই না?
আচ্ছা, তো তারপরেও কোনো কোশ্চেন আছে কি? আপনার কি ভয় লাগছে? ভয় নাই, পারবেন? মনোবল কেমন বলেন? এই ট্যাগগুলোর ডেফিনিশনগুলো কি পাওয়া যাবে, লাইক মানে একটা চার্টের মতো করে? কি ট্যাগ আছে সেই চার্টটা পাবেন বা ডেফিনেশন আপনি পাবেন, এক্সাম্পল পাবেন। আমরা নিজেরা তৈরি করবো। হ্যাঁ, এগুলো তৈরি করতে হবে। একটু দেখাই। W3 schools, খুব পপুলার একটা সাইট। হ্যাঁ, W3 schools, সব কিছুর জন্য টিউটোরিয়াল আছে। আমি যদি বলি লার্ন HTML, এখানে লার্ন বুটস্ট্র্যাপ আছে, HTML5 টিউটোরিয়ালস দেখাচ্ছে। লেটস HTML5 এর টিউটোরিয়ালস, এই যে 5 এর টিউটোরিয়ালস। নিচে গিয়ে যে HTML রেফারেন্স, HTML ট্যাগ লিস্ট, হ্যাঁ, ট্যাগ লিস্টটাতে আমি যদি যাই, একই জায়গাতে আপনারা যেরকম চাচ্ছেন যে কতগুলো ট্যাগ আছে একটু দেখি। এই যে ট্যাগ সিরিয়াল করে দেওয়া আছে, কি কি ট্যাগ আছে, হ্যাঁ, এবং তার ডেফিনেশনগুলো বলা আছে, কোন ট্যাগের কি ডেফিনেশন। সো এখান থেকে আপনারা খুব সহজে দেখতে পারেন। যেগুলো নতুন তার পাশে 5 লেখা আছে। আর ওইটা যদি আমরা প্র্যাকটিসের জন্য যাই, যে লাইক আমি ডেটা লিস্ট, এটা প্র্যাকটিসের জন্য যাচ্ছি। এই যে এখানে এক্সাম্পল কোড দেওয়া আছে, আমি যদি বলি ট্রাই ইট ইয়োরসেলফ, যেখানে HTML কোডের ভেতরে এটা দেওয়া আছে, এটার আউটপুট কি হবে সেটাও মানে বলা আছে। এই যে আমি যখন লিখছি, ও লিখছি, ও দিয়ে এর ভেতরে ও আছে সব জায়গায়, রাইট? ও দিয়ে ও এর ভেতরে ও আছে এমন কোনো ওয়ার্ড থাকলে সেটা লিস্টে নিয়ে আসে। এটা ডাটা লিস্ট, এই ট্যাগগুলো নিয়ে পরে আলোচনা হবে আর কি। বাট কিভাবে বুঝতে পারছেন যে প্রত্যেকটার আউটপুট কি কি নাম, সেটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন w3schools.com। হ্যাঁ, এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, নাও এখন আমি যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিস্টিং ট্যাগ। কিভাবে লিস্ট তৈরি করা যায়। দুইটা ট্যাগ আছে লিস্ট করার জন্য, UL, শুধু UL দিলে লিস্ট হবে না, UL এর আন্ডারে লিস্ট করার জন্য li ইউজ করতে হবে। ওয়ান টু থ্রি ফোর আমি বলেছি তাই না? UL ফর আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, আর li তার হচ্ছে স্পেসিফিক লিস্ট, লিস্ট আইটেম। আমি যদি বলি এরকম, দেখেন বাই ডিফল্ট কি ডায়াস বসে গেছে, 1 2 3 4 আসছে। এখন এটা ডায়াসের জায়গায় আমরা যদি আনঅর্ডার্ড লিস্টের টাইপ সিলেক্ট করি, টাইপ ইকুয়াল আমি যদি বলি যে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার, তাহলে লিস্টটা এটা স্কোয়ার দেখাচ্ছে, খেয়াল করেছেন? আচ্ছা, বাই ডিফল্ট কি ডায়াস একদম গোল্লাটা পুরোট, আচ্ছা গোল্লাটা ফাঁকা সার্কেল, ঠিক আছে, সার্কেল দেখাচ্ছে। সো আমি যদি চাই যে ভিন্ন ভিন্ন আনঅর্ডার্ড লিস্ট ইউজ করব শুধু HTML দিয়ে, এই তিনটা পসিবল। আচ্ছা, হ্যাঁ ওটাকে অর্ডার লিস্ট বলা হয়। আমরা তো এখন শিখছি কি আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা, লিস্টের ভেতরে লিস্ট, এটাকে নেস্টেড লিস্ট বলা হয়ে থাকে।
মানে 2 এর এগেনস্টে আমার কিন্তু লিস্টিং আছে, আমি যদি বলি যে 2 এর এগেনস্টে আরও লিস্ট আছে, ওইটাও কি আনঅর্ডার্ড লিস্ট। সো এই যে লিস্ট ট্যাগটাকে একটু ব্রেক করে নিব, 2 এর পর আবার কি দিব, ইউএল, যার ভেতর থাকবে কি আমার আবার এলআই, লাইক আমার বলছি আবার 1, 2, 3, ঠিক আছে। সো প্রথমটা অটোমেটিক ড্যাশ, তারপর একটা অটোমেটিক কি আসছে, সার্কেল চলে আসে, আমি কিন্তু কোনো টাইপ সেট করি নাই। আমি যদি আবার এর ভেতরে আরেকটা লিস্ট করি, সেখানে অটোমেটিক স্কোয়ার চলে আসবে, অটোমেটিকই দেখ, আমি যদি মেনশন করে দেই যা বলবো তাই আসবে, বিষয়টা বোঝা যাচ্ছে। সো আমি নেস্টিং করছি কিভাবে, সো আমি ইউএল ধরেছি, ইউএল এর একটা পার্টিকুলার এলআই এর মধ্যে আবার কি আছে, ইউএল এলআই আছে, ঠিক আছে। এটা নেস্টেড লিস্ট বলা হচ্ছে। আবার আমি সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে, সেকেন্ড প্যারাগ্রাফের নিচে আমি অর্ডার লিস্টিং করব। অর্ডার লিস্টিং এর জন্য ইউজ করা হয়ে থাকে ওএল, আর একইভাবে ইউজ করা হয় লিস্ট, এলআই 1, 2, 3, 4, বলছিলেন না 1, 2, 3, 4, এটা অটোমেটিক, কোনো কিছু যখন দিচ্ছি না, মেনশন করছি না, অটোমেটিক 1, 2, 3, 4 আসে। বাট আমি যদি টাইপ দিয়ে দিতে চাই, বেশ কিছু টাইপ দেওয়ার উপায় আছে। টাইপ আমি যদি বলি ক্যাপিটাল এ, ক্যাপিটাল ABCD আসে, ঠিক আছে। আমি যদি বলি স্মল এ, না হ্যাঁ ABC, হ্যাঁ যেগুলো আছে, আমি কোনো কিছু না লিখলে 1, 2, 3, 4, রাইট, কোনো কিছু না লিখলে যদি আমি ক্যাপিটাল এ লিখি, ক্যাপিটাল এ লেটার সিরিজ, ক্যাপিটাল স্মল এ লিখি তাহলে অ্যালফাবেটিক স্মল যে সিরিজটা সেটা, আর যদি আই লিখি সেক্ষেত্রে রোমান সংখ্যা, আই লিখলে রোমান সংখ্যা আসবে। বাট আমি যদি এখানে বলি যে সি 1, 2, কোনো কিছু ম্যাচ না করলেই কি করবে 1, 2, 3, বোঝা যাচ্ছে। তো আমি যদি কেউ যদি মনে করে না CDEF আসুক, হবে না, দিতে হলে ABCD তাকে দিতে এবং এ প্রেস করতে হবে। এখন আমি সাব লিস্টিং যদি এখান থেকে বলি, আবার কি ওয়েল, ওয়েলের এগেনস্টে আবার এলআই, ওখানে ক্যাপিটাল এ মেনশন করে দিয়েছি, কোনো কিছু মেনশন না করা থাকাতে এটা 1, 2 আসছে। আমি যদি এখান থেকে টাইপ মেনশন করে দেই স্মল এ, স্মল এ বি, বুঝতে যাচ্ছেন। কোশ্চেন আছে কোনো, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, কোশ্চেন নেই। এবার কিভাবে একটা ইমেজ নিয়ে আসতে হয় সেটা আমরা একটু দেখি, তাই না। একটা ওয়েবসাইটে আমরা কিভাবে একটা ইমেজ নিয়ে আসতে পারি। ওয়েবসাইটের ইমেজ নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করি, যে আমাদের ওয়ার্কের মধ্যে যে ড্রাইভটা আছে, রেসপন্সিভ ওয়েব ডিজাইনে পাবলিক HTML এ ডে 2 তে একটা সাব ফোল্ডার করি ইমেজেস নামে। ইমেজেস নামে একটা সাব ফোল্ডার করেছি।
ডাইরেক্ট কানেকশন আছে, আমি গুগলে যাচ্ছি। লোগো বলছি, ফর এক্সাম্পল আমি বার্গার কিং এটাকে আমার লোগো বানাচ্ছি। তো সেভ করি, সেভ ইমেজ অ্যাজ, লাস্ট ডেতে আমি ইমেজটা সেভ করেছিলাম না? আচ্ছা, সেভ ইমেজ অ্যাজ, এই ইমেজটাকেই আমি সেভ করছি আমার ওয়ার্ক ড্রাইভ, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, পাবলিক HTML এ ডে 2 ইমেজেস যে ফোল্ডারটা আছে সেখানে নামটা লিখি লোগো, এবং এর টাইপটা PNG টাইপ মোস্ট প্রবাবলি, ইমেজটার ফাইলটা মোস্ট প্রবাবলি .png। তো সেভ করে দিয়েছি। এখন ফোল্ডারের মধ্যে গিয়ে দেখি আমার ইমেজটা আছে কিনা। ইমেজেস ফোল্ডারের মধ্যে যে বার্গার কিং ইমেজটা কিন্তু আমি পাচ্ছি। এটা কত বড় সাইজ সেটা যদি আমরা দেখি প্রপার্টিজ থেকে, ডাইমেনশনে ডিটেলসে গেলে ডাইমেনশন হচ্ছে 225 বাই 225। এটা হচ্ছে লোগোর একটা মাপ, বাট আমরা আমাদের যে লোগোটা, এই লোগোটা একটু ছোট করে সাইজ করেছিলাম। আমাদের পেজটার লোগোটা একটু খেয়াল করেন, একটু ছোট জায়গার মধ্যে আছে, তাই না? তো এই জায়গাটা 150 বাই 150। সো আমি যদি এটা, আমরা কিন্তু 150 বাই 150 মেনশন করেছি গতদিন লাস্ট ক্লাসে। এই যে এখানে ফার্স্ট যে টিডিটা আমরা হাইট বলেছিলাম কত, 150, এখানে উইথ বলেছিলাম 150। সো এই লোগোর অংশে আমরা একটা ট্যাগ শিখি, ইমেজ। একটা ট্যাগ আছে IMG, ইমেজ। এর একটা অ্যাট্রিবিউট আছে SRC, সোর্স। সোর্স যখন আসবে কন্ট্রোল ধরে স্পেস দিলে পাথ দেখাবে যে কোন সোর্সে আপনি যাবেন। কন্ট্রোল ধরে কি দিতে হবে? স্পেস বার। হ্যাঁ, তো আপনি ইমেজে যাচ্ছেন ফার্স্ট, ইমেজের পর আপনি কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছেন। আপনার ইমেজের ভেতরে কি ইমেজ আছে? একটাই ইমেজ আছে। যদি একাধিক ইমেজ থাকতো টোটাল লিস্ট দেখিয়ে দিত। সো আমার লোগো ইমেজটা আছে, লোগো ইমেজটা সিলেক্ট করে যখন আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, সেভ করার পর আমি যদি এখানে রান করাই, আমার ইমেজটার যে সাইজ আমার এটা এখানে বসে যাবে। আমার ইমেজটা তো বড়, আমার ইমেজটা কত 250 বাই 225 বাই 225, বাট আমার জায়গা ছিল কত 150 বাই 150। সো ডেফিনেটলি সেটাকে বড় করে ফেলেছে। বাট আমি যদি ইমেজটাকে এখন ছোট করে দেই, ইমেজের উইথ আর হাইট সেট করা যায়। উইথ আমি বলছি 150, এখানে পিক্সেল লেখার দরকার নেই। হাইট আমি বলছি 150। তো আমি সেভ করি, হ্যাঁ, আমার লোগো এরিয়াতে আমার ইমেজটা সুন্দর করে বসে গেছে। এবং ইমেজ দুইভাবে একটা ওয়েব পেজে দেওয়া যায়, একটা হচ্ছে HTML এর মাধ্যমে, দ্বিতীয়টা হচ্ছে CSS এর মাধ্যমে। HTML এর মাধ্যমে দিলে আমার এই ইমেজটা যে কেউ কি করতে পারবে, সেভ ইমেজ অ্যাজ করে নিয়ে নিতে পারবে। বাট CSS এর মাধ্যমে দিলে ওই ইমেজটা কপি করা যাবে না। অনেক সময় দেখেন অনেক ওয়েবসাইটের লোগো কপি করা যায় না, ওইটা CSS দিয়ে করা হয়। অনেক ওয়েবসাইট থেকে কোনো ইমেজ আনতে গেলে রাইট ক্লিক করলে ওই ইমেজটা সেভ করার কোনো অপশন থাকে না, যেটা CSS দিয়ে করা হয়, যাতে ইমেজগুলো কেউ না নিয়ে নিতে পারে। যদি নিতেই হয় প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে কেটে নেবে, বাট সরাসরি সেই ইমেজটাকে কপি করতে পারবে না। বোঝা যাচ্ছে? সেটা CSS এর মাধ্যমে কীভাবে করা যাবে সেটা আমরা শিখব। শুধু HTML দিয়ে কীভাবে ইমেজ দেওয়া যায় সেটা আমরা এখন শিখলাম। আচ্ছা, এরপর আমি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে যে একাধিক পেজ, নাম্বার অফ পেজ। যে আমি 2টা পেজ তৈরি করতে পারি এবং 2টা পেজের ভেতরে লিঙ্ক করে দিতে পারি। আমার একটা পেজ আছে, এটাকে আমি বলছি আমার index.html, আরেকটা পেজ আমি বলবো লাইক অ্যাবাউট আস, রাইট? সো এই 2টা পেজকে আমি লিঙ্ক করে একটা থেকে আরেকটাতে আমি খুব সহজে যেন যেতে পারি সেই কাজটাই শিখব। সো আমাদের আরেকটা পেজ বানাতে হবে, সেটার নাম কি অ্যাবাউট আস, রাইট? সো অ্যাবাউট আস পেজটা যদি আমরা বানাতে যাই, পুরো কোডটাকে আবার লিখতে হবে না? এরকমই আমার ওয়েবসাইটের পেজগুলো কি একটা একরকম আরেকটা আরেক রকম হয়? ম্যাক্সিমাম কি সেম হয়, চেঞ্জ হয় কি শুধু কন্টেন্টের
জায়গাগুলো। সো আমি একটা কাজ করি, আমি আমার এই যে পেজটা আছে index.html, এটাকে ফাইল থেকে নিয়ে সেভ অ্যাজ করি। সেভ অ্যাজ করে ফাইলের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি কি about_us। দেখেন আমার এখন ফাইল কয়টা, ইন্ডেক্স আর অ্যাবাউট আস, দুইটা ফাইল না? আচ্ছা, যদিও অ্যাবাউট আসটা একেবারে দেখতে কার মতো, ইন্ডেক্সের মতোই হবে, হুবহু সেম। সো আমি যদি দেখতে চাই আমার ইন্ডেক্সটাকে, আমার অ্যাবাউট আসটাকে, একটু খেয়াল করেন, আমি একদম পাশাপাশি রাখি দুইটা পেজকে। এটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল আর এটা হচ্ছে আমার অ্যাবাউট আস ফাইল। ফাইলের নাম চেঞ্জ না, বাট ভেতরের কন্টেন্টে কোনো পার্থক্য আছে? হুবহু সেম। কারণ আমি কি করেছি, জাস্ট সেভ অ্যাজ করে নিয়েছি। আমরা যখন কোনো ফাইলের কপি তৈরি করতে চাই বারবার সেভ অ্যাজ করি না? ওয়ার্ডের কোনো ফাইল কপি করতে চাইলে কি করি, সেভ অ্যাজ করে নেই, তাহলে আরেকটা কপি তৈরি হয়ে যায়। ঠিক তেমন এখানে সেভ অ্যাজ করে আরেকটা কপি তৈরি করো। এখন এডিট করব। এই অ্যাবাউট আস যে পেজটা আছে, অ্যাবাউট আস পেজের টাইটেলটা আমি চেঞ্জ করে অ্যাবাউট আস করে নিচ্ছি। একটা জিনিস চেঞ্জ আসলো, দেখেন এটা হোম আর এটা কি অ্যাবাউট। অ্যাটলিস্ট একটা জিনিস তো চেঞ্জ হয়েছে, এটা এখানে অ্যাবাউট আস দেখাচ্ছে। এবার ভেতরের যে কন্টেন্টগুলো হোম পেজে যা আছে আমি অ্যাবাউট আস পেজে তাই রাখতে চাইবো না। আমি সব কিছুকে রিমুভ করে দিই, ওখানে শুধু সিম্পল একটা টেক্সট থাকবে। টেক্সট হচ্ছে অ্যাবাউট আস। চেক করি আমাদের অ্যাবাউট আস সব কন্টেন্ট ফেলে দিয়েছে, শুধু কি আছে অ্যাবাউট আস। সো এখন আমার হোম পেজ আর এটা অ্যাবাউট আস একটু চেঞ্জ মনে হচ্ছে না? টাইটেলটাও চেঞ্জ, ভেতরের কন্টেন্টটাও কি চেঞ্জ। এখন এই মেনুতে দুইটা লিঙ্ক তৈরি করব আমি, হোম লিঙ্ক আর অ্যাবাউট আস লিঙ্ক। হোমে ক্লিক করলে ইন্ডেক্স ফাইলটা দেখাবে আর অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস ফাইলটা দেখাবে। তো লিঙ্ক তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগের ইউজ করা হয়। এই যে মেনুর মধ্যে আমরা প্রথমে HTML index.html এ যাই, মেনুর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, আমি ফার্স্ট এটাকে বলছি হোম, অ্যাবাউট আস। ঠিক আছে? সো এখানে গিয়ে যদি দেখি আমাদের হোম ফাইলটাতে রিলোড করি, হোম ফাইলটাতে দেখেন হোম আর অ্যাবাউট আস দেখা যাচ্ছে, বাট এখনো হাইপার লিঙ্কড হয় নাই। আমার ট্যাগ, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ, যার মাধ্যমে আমরা লিঙ্ক তৈরি করতে পারি। আরও লিঙ্ক আছে, আমি কিভাবে ভিন্ন ওয়েবসাইটে যেতে পারি সেটাও আমরা দেখবো আর কি। হ্যাঁ, লাইক আমাদের ওয়েবসাইট থেকে যখন কোনো একটা লিঙ্ক, লাইক google.com, গুগল লেখা আছে, গুগলে ক্লিক করলাম, গুগলে চলে গেলাম। ফেসবুক লেখা আছে, ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে চলে গেলাম। রাইট, এরকম করা যায়। সো এখন আমাদের এই হোম আর অ্যাবাউট আসের মধ্যে সেপারেটর হয়েছে, এখানে হাইপার লিঙ্ক করতে হয়। এই ট্যাগের ভেতরে এই হাইপার লিঙ্ক রেফারেন্স বলে একটা বিষয় আছে, যে আমি যখন হোমের ওপরে ক্লিক করব কোথায় যাব, কোন ফাইলটা রান করবে, index.html। আর যদি আমি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে এই হাইপার লিঙ্ক রেফারেন্স কি, এই স্টেপ কন্ট্রোল স্পেস দিলে এটাতে ক্লিক করলে কি হবে, aboutus.html। তার মানে আমি হোমে ক্লিক করলে ইন্ডেক্স ফাইলটাকে রান করাচ্ছি, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস ফাইলটাকে রান করাচ্ছি। বোঝা গেল? আচ্ছা, সো এবার যদি আমরা রান করাই, দেন এটা ক্লিকেবল হয়েছে। এর উপরে কার্সর রেখেছি, কোথায় চলে যাবে, index.html। ক্লিক করেন index.html। অ্যাবাউট আসে কার্সর নিচ্ছি, এখানে কি আছে aboutus.html। এখানে যখন আমি ক্লিক করছি তখন অ্যাবাউট আস পেজে চলে যাচ্ছে। তখন আমার এই ট্যাবটার দরকারই নেই। এখন আমার
কি একটা ট্যাব দিয়ে আমি যে কোনো ওয়েবসাইটে মানে আমার ওয়েবসাইটের যে কোনো পেজে যেতে পারছি। তো এর জন্য আমাকে এই যে মেনু যেটা লিঙ্ক তৈরি করলাম এই লিঙ্কটাকে আবার আমার অ্যাবাউট আস পেজের মধ্যেও দিয়ে দিতে হবে না? সেম জিনিসই তো, হ্যাঁ সেম জিনিসই তো আমরা অ্যাবাউট আসের মধ্যেও দিয়ে দিলাম, কারণ আমি যখন অ্যাবাউট আসে থাকবো অ্যাবাউট আস থেকে অ্যাবাউট আস থেকে হোমেও যেতে পারবো। মানে অ্যাবাউট আসে ক্লিক করলাম অ্যাবাউট আসে আছি, হোমে ক্লিক করছি হোমে যাচ্ছি, অ্যাবাউট আসে ক্লিক করছি অ্যাবাউট আসে যাচ্ছি। সো এখন আর কোনো লিমিটেশন নেই। তো আমি আমার দুইটা পেজ আছে, আমি দুইটা পেজে খুব সহজে অ্যাক্সেস করতে পারছি। বোঝা গেল? কোশ্চেন আছে হাইপার লিঙ্ক তৈরি করার জন্য? তার মানে একাধিক, হ্যাঁ হাইপারটেক্সট প্রোটোকল সহ http://www.google। আচ্ছা আমি এখান থেকে দেখাই যে আমাদের এখানে হোম পেজে তালহা ট্রেনিং আছে, তালহা ট্রেনিং এর ওয়েবসাইট আছে। তালহা ট্রেনিং এর ওয়েবসাইট ইউআরএলটা কপি করে নিয়ে এসে তালহা ট্রেনিং এর এটাকে আমরা এ ট্যাগের মধ্যে রাখি। এ ট্যাগের মধ্যে রেখে এখানে আমি কি বলছি ইজ ব্রেভ এসএফ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ইউআরএলটা http://www.talhatraining.com। এবার চেক করি এটা তো হোমে না, এই তালহা ট্রেনিং বোল্ড হয়ে গেছে না, আন্ডারলাইন চলে আসে, এখানে ক্লিক করলে তালহা ট্রেনিং এ চলে যাবে। ক্লিক করে তালহা ট্রেনিং এ চলে আসলো। বাট লসটা হলো কার? আমার সাইট থেকে ভিজিটর চলে আসলো কোথায়? অন্য সাইটে। তো আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব এখানে যেন আমারটাও থাকে ওইটাও থাকে। এভাবে লিখতে হয় টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এবার আমি যখন এই তালহা ট্রেনিং এ ক্লিক করব আমার হোম আছে, আমার সাইটটা আছে, আবার তালহা ট্রেনিংটা নতুন করে ওপেন। অ্যাট্রিবিউটটার নাম কি? টার্গেট আন্ডারস্কোর। ঠিক আছে? সো এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে কি ছোটোখাটো ওয়েব পেজের কনসেপ্ট দাঁড় করানো সম্ভব হবে। আমরা ইমেজ দিতে পারি, আমরা কন্টেন্ট দিতে পারি, আমরা হাইপার লিঙ্ক করতে পারি। তার মানে আমরা আমাদের পার্সোনাল পেজ তৈরি করতে পারবো। হোম পেজ, অ্যাবাউট পেজ, পোর্টফোলিও পেজ, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার কারিকুলাম ভিটা, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন সব দিতে পারবো। তখন যদি 5টা পেজ হয় 5টা পেজে আমি 5 ধরনের ইনফরমেশন দিয়ে হাইপার লিঙ্ক করে নিয়ে আসতে পারবো না? পারবো? করে নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা করে নিয়ে আসবো। এই যে বিষয়টুকু আমি দেখালাম এই বিষয়গুলো আপনারা এখন একটু বসে প্র্যাকটিস করেন। ঠিক আছে, আমার ল্যাপটপটা খোলাই থাকবে, স্ক্রল করে আপস ডাউন করে আপনারা নিয়ে দেখবেন ভিডিওটা, আর কোডটা আমি পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি, পেন ড্রাইভগুলো একটু দিয়ে দেন।